স্যার, আমরা তো স্বাভাবিকভাবেই আমাদের অর্গানে বিভিন্ন ধরনের ব্যথা বা হালকা ঝিনঝিনে ভাব অনুভব করি। তো এই যে sciatic নার্ভের সমস্যা হলেও কোমর থেকে পা পর্যন্ত যে ব্যথা বা ঝিনঝিনে ভাব হয়, আমরা কিভাবে বুঝবো যে এটা আসলে স্বাভাবিক ব্যথা নাকি sciatic এর ব্যথা? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। আসলে এই ডিফারেনশিয়েটটা সাধারণ মানুষের জানা দরকার। আসলে নরমালি যেমন আমরা যদি কোনো কাতে শুয়ে আছি, আমাদের ব্লাড সার্কুলেশন হ্যাম্পার হচ্ছে, অনেক সময় একটু ঝিনঝিন হতে পারে। আমরা ওইটা যখন পজিশন চেঞ্জ করি আবার কিন্তু জিনিসটা স্বাভাবিক হয়ে যায়। ঠিক তেমনই সাইটিক নার্ভের যে কম্প্রেশন, এই পেইনটা একটা শুটিং পেইন হয়, মানে খুব সিভিয়ার একটা পেইন, এবং ওই ডিস্ট্রিবিউশন অনুযায়ী পেইনটা হয়। এবং এটা অনেক সময় দেখা যায় যে লোড বা আমাদের স্পাইনের যে গঠন, সেই গঠন অনুযায়ী একটা ভার্টিব্রা দুইটা ভার্টিব্রা মাঝখানে একটা জেলি লাইক সাবস্টেন্স থাকে। এটাকে আমরা এই জেলি লাইক সাবস্টেন্সকে একটা ডিস্ক বলি, ইন্টারভার্টিব্রাল ডিস্ক। দুই ভার্টিব্রার মাঝখানে থাকে, এই জন্য এটাকে আমরা ইন্টারভার্টিব্রাল ডিস্ক বলি। সেই ডিস্কটা অনেক সময় সরে যেয়ে সাইটিক নার্ভের উপর কম্প্রেস করে বা চেপে যায়, তখন এই পেইনটা খুব তীব্র হয় এবং রেডিয়েট করে পুরো পায়ের দিকে জড়িয়ে যায়। সো এই পেইনটার সাধারণ ব্যথার থেকে অনেক তীব্রতা বেশি থাকে, এবং এটা যত দাঁড়িয়ে থাকে হাঁটাচলা করে আস্তে আস্তে পেইনটা বাড়তে থাকে। রেস্টে যখন থাকে কিছুটা কম থাকে। আবার এই সাইটিক নার্ভটা আরও অন্যভাবেও কম্প্রেসড হতে পারে, যেমন যে ক্যানেল দিয়ে নার্ভটা বের হয়ে গেছে, সেই ক্যানেলে যদি কোথাও কম্প্রেশন বা চাপ লেগে থাকে, যেটাকে আমরা স্পাইনাল ক্যানেল স্টেনোসিস বলি, সেক্ষেত্রেও পেইনটা এরকম হতে পারে। আসলে একই ধরনের উপসর্গ আরও অনেকগুলি কারণে হতে পারে, যেমন লাম্বার স্পন্ডাইলোসিস যদি হয়, সেক্ষেত্রে এই ধরনের সমস্যা থাকতে পারে। তো আসলে এই জন্য রোগটা নির্ণয় করাটা একজন বিশেষজ্ঞ চিকিৎসকের প্রয়োজন। রোগী যদি এই ধরনের সমস্যা অনুভব করে, উনি দেরি না করে নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নেবে। এবং এটা আরেকটা ভয়ের বিষয় হলো, যদি সাইটিক নার্ভটা খুব বেশি ইনজুর্ড হয় বা খুব বেশি কম্প্রেসড হয়ে যায়, অনেক সময় প্রস্রাব পায়খানায় কন্ট্রোল থাকে না, যে তার প্রস্রাবের বেগ হচ্ছে উনি বুঝতে পারছেন না, বা ওয়াশরুমের বেগ হচ্ছে উনি বুঝতে পারছেন না, এরকম সমস্যা হয়। পাটা একেবারে প্যারালাইসিসের মতো হয়ে যেতে পারে যদি খুব বেশি নিউরোলজিক্যাল ডেফিসিট থাকে। এই ক্ষেত্রে আসলে ইগনোর করাটা মানে অনেক সময় ভয়াবহতার দিকে নিয়ে যায়। মানে তার শারীরিক কষ্টও যেমন বাড়ে, তার ট্রিটমেন্টের ব্যয় বেড়ে যায়, পাশাপাশি অনেক সময় একটা বিকলাঙ্গ হয়ে যাওয়ার একটা চান্স তৈরি হয়। স্যার, আপনি sciatic নার্ভে চাপ পড়ার কথা বলছিলেন। যদি এই sciatic নার্ভে চাপ পড়ার প্রধান কারণগুলো বলতেন। হ্যাঁ, সাধারণত কয়েকটা কারণে হয়। আমরা যেমন প্রত্যেকটা ভার্টিব্রার মাঝখানে আমরা বললাম যে একটা ডিস্ক আছে, সেই ডিস্কটা আমরা ইন্টারভার্টিব্রাল ডিস্ক বলি। সেটা নাম্বার 3-4 এ হতে পারে, 4-5 এ হতে পারে, 5S1 এ হতে পারে। এই ৩টা জায়গা থেকে এই সাইটিক নার্ভটা অরিজিন হয়। তো ৩টার ২টাই হতে পারে, বা কখনো একটাই হয়, কখনো ৩টাই হতে পারে। এই নার্ভটা যখন এই ডিস্কটা সরে যে নার্ভের উপর চাপ লাগে, তখন এটা আমরা সাইটিকা বলি। বা দেখা যায় যে ক্যানেল দিয়ে স্পাইন যে নার্ভটা বের হয়ে আসছে, স্পাইনাল নার্ভটা, সেখানে যদি কোনো স্টেনোসিস ফর্ম করে বা কোনো জমাট বেঁধে যায়, সেক্ষেত্রে এরকম হতে পারে। আবার দেখা যায় যে আমরা লাম্বাগোসাইটিকা বলি, মাসেল স্পাজম হয়ে আছে, মাংসপেশি শক্ত হয়ে স্পেসগুলো ন্যারো করে দিয়েছে, ডিস্ক হাইট কমে গেছে, সেক্ষেত্রেও সাইটিক নার্ভ ইনভলভ হতে পারে। আবার লাম্বার স্পন্ডাইলোসিসের কথা আমরা বলছিলাম, যেমন আমাদের মেরুদণ্ডের হাড়ের ক্ষয় হয়, আবার অনেক সময় একটু পাখি ঠোঁটের মতো হাড় বৃদ্ধি পায়। বৃদ্ধি পেয়ে ওই অস্টিওফাইট অংশটা নার্ভের উপর কম্প্রেস করতে পারে, সেক্ষেত্রেও পেইনটা রেডিয়েট করে পায়ের দিকে যেতে পারে। আবার এমন হতে পারে যে ডিস্ক স্পেস কমে গেছে, ডিস্ক তার সঠিক জায়গায় আছে, কিন্তু দুই ভার্টিব্রার মাঝখানে যে হাইটটা থাকে, হাইটটা কমে গেছে, বা কম্প্রেশন ফ্র্যাকচার হতে পারে, স্পাইনাল কর্ড ইনজুরি থেকে হতে পারে। আসলে অনেকগুলি কারণ থেকে এটা হতে পারে।